আসসালামু আলাইকুম। এই ভিডিওটি একটু বেশি ইম্পর্ট্যান্ট, স্পেশালি যারা ওষুধ মেডিসিন যেটাই বলেন সে সম্পর্কে খুব ভালো ধারণা নেই বা একেবারে ধারণা নেই, তাদের জন্য আজকে লাইভ আমি অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য, এবং যদি পারেন শেয়ার করে দিতে পারেন যাতে করে অনেক মানুষ উপকৃত হতে পারে। ক্যাপশনে বা ডিসক্রিপশনে লিখেছি, চাইলাম চুলকানির ওষুধ, ধরিয়ে দিতে চাইল লরিক্স প্লাস লোশন। একটু খুলে বলি, ঈদের দ্বিতীয় দিন আমার কিছু ওষুধের প্রয়োজন পড়লো, সেটা চুলকানির ওষুধ আর কি। আমি স্পেসিফিক একটা ব্র্যান্ডের নাম বললাম, স্থানীয় ওষুধের দোকানে গিয়ে তারা আমাকে বলল যে সেই ওষুধটি নেই, বাট তাদের কাছে লরিক্স প্লাস লোশন আছে। তো লরিক্স প্লাস লোশন হচ্ছে যে এটা আমার কাছে একটা ইউনিট ছিল, তাই আমি বের করলাম। তো লরিক্স প্লাস আমি চাইলাম চুলকানির ওষুধ, তারা আমাকে ধরিয়ে দিতে চাইলো, বললো যে আপনি লরিক্স প্লাস লোশন নিয়ে যান, এটা খুব ভালো, খুব বিখ্যাত, ডাক্তাররা খুব বেশি প্রেসক্রাইব করে। আমি বললাম যে সবই ঠিক আছে, বাট লরিক্স প্লাস লোশন কি চুলকানির ওষুধ কিনা? তারা মানতেই চাইলো না যে এটা আসলে ডিরেক্ট চুলকানির ওষুধ না, এবং চুলকানি হলে এটা ভালো হবে। প্রথমত তাহলে লরিক্সের ব্যাপারে একটু বলা লাগবে। লরিক্স প্লাস লোশনের মধ্যে যে জেনারিকটা রয়েছে, পারমেথ্রিন 5% ক্রিম অ্যান্ড ক্লোটামিটন 10%, একটা এটা লোশন আর কি, পারমেথ্রিন ক্লোটামিটনের কম্বিনেশন। এইটার ইন্ডিকেশন হচ্ছে স্ক্যাবিস, মানে খুসপাসরা, যেটা এলাকায় পাসরা বলে, পাশাপাশি আপনার এটাকে খুজলি বলে, খাজলিও বলে। তো স্ক্যাবিস এবং স্ক্যাবিস জনিত চুলকানি, তার মানে বেসিক্যালি এটা ডিরেক্ট শরীরে সাধারণ যে চুলকানি তো অনেক কারণেই হতে পারে, সরাসরি যে কোনো চুলকানিতে সেটা অ্যাপ্লাই করা যাবে না। সেটা যদি আপনার স্ক্যাবিস জনিত চুলকানি হয়, সেক্ষেত্রে এইটা একটা ওষুধ, একমাত্র ওষুধ যেটা একবার ব্যবহার করলেই বা চিকিৎসকের নিয়ম মেনে ব্যবহার করলেই পুরোপুরি ভালো হওয়া সম্ভব স্ক্যাবিস এবং স্ক্যাবিস জড়িত চুলকানির ক্ষেত্রে। তাহলে এইখান থেকে যে দুইটা বিষয় আমি বুঝতে পারলাম, যে চুলকানি মানেই মানুষ ধরে নিচ্ছে, ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে এই মুহূর্তে, যে এটা হচ্ছে স্ক্যাবিসের কারণেই সেটা হচ্ছে, বা স্ক্যাবিস। এখানে একটু বলে নেওয়া ভালো যে আমাদের ত্বকের ওপরে 3000-এর বেশি ডিজিজ হয়। তো খুব রিসেন্ট আমার এক বাংলাদেশি বিখ্যাত এক ডার্মাটোলজিস্টের সাথে কথা হয়েছে, চর্মরোগ বিশেষজ্ঞ উনি বলেছেন যে এইটা আসলে আরো বেড়েছে, অলমোস্ট 4000-এর কাছে চলে গিয়েছে। তার মানে আমাদের ত্বকের উপরে অলমোস্ট 4000-এর মতো ডিজিজ হয় বা হতে পারে। এর মধ্যে অসংখ্য ডিজিজ রয়েছে যেগুলোতে চুলকানি হয়। তার মানে ত্বকের উপরে চুলকানি মানেই কিন্তু সেটা স্ক্যাবিস না, ত্বকের উপরে চুলকানি মানেই কিন্তু সেটা খুসপাসরা না। তাহলে খুসপাসরার কারণে কিন্তু চুলকানি হয়, ভীষণ রকমের চুলকানি, রাতে এটা আরো অনেক বেড়ে যায়। তার মানে আমি যখন চাইলাম যে আমার চুলকানির ওষুধ লাগবে, তখন আমাকে তারা ধরিয়ে দিতে চাইলো। নট অনলি দ্যাট, একটা দোকানে না, আমি 2টা ওষুধের দোকানে গিয়েছি পরপর, স্থানীয় যে কেমিস্ট শপ যেটাকে আমরা বলি বা ওষুধের দোকান, সেখানে এই লরিক্স প্লাস লোশনটা আমাকে দিতে চাইলো। এইখান থেকে 2টা মেসেজ আমি পাইলাম। তার মানে বাংলাদেশের এখনো অসংখ্য মানুষ মনে করে যে চুলকানি মানে সেটা স্ক্যাবিস। তো এইখানে একটা কারেকশন, চুলকানি মানে স্ক্যাবিস না। স্ক্যাবিস হলে চুলকানি হয়, ভয়ঙ্কর চুলকানি হয়, রাতের ঘুম হারাম হয়ে যায়, মানুষের কোয়ালিটি অফ লাইফ খুব বাজেভাবে মানে ডিগ্রেড করে। কিন্তু এখানে যেটা আমি বলতে যাচ্ছি, চুলকানি মানে স্ক্যাবিস না, বাট স্ক্যাবিস হলে চুলকানি হয়, ভয়ঙ্কর রকমের চুলকানি হয়, এবং রাতে এটা বাড়ে। তাহলে বিভিন্ন কারণে চুলকানি হতে পারে। তো আমার ব্যাপার হচ্ছে, যখন আমি তাকে বলেছি যে স্পেসিফিক ওই ব্র্যান্ডটা দেন এই জেনারিকের, তারা বলতে পারতো যে এটা নেই, তাহলে অন্য কোনো ব্র্যান্ড অফার করতে পারতো যে ওই জেনারিকের। তারা যেটা করেছে, মানে ব্লাইন্ডলি চুলকানির কথা শুনেই কিন্তু আমাকে তারা দিয়ে দিচ্ছে হচ্ছে
ক্রোটামিডন পারমেথ্রিনের কম্বিনেশন। তো এখান থেকে আমি আরো কিছু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, আপনি যে ওষুধ কিনতে যাবেন, আপনাকে যদি বলে যে আমার দোকানে এই ওষুধ নেই, কোনো সমস্যা নেই। তাহলে যদি অফার করে যে অন্য একটা কোম্পানির আছে, মোটামুটি প্রথম সারির কোম্পানি, আপনি নেবেন, কোনো অসুবিধা নাই। বাট একটা জিনিস কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে, যে দোকানি যে ওষুধটা আপনাকে অফার করছেন, যে ব্র্যান্ডটা, সেটার সাথে আপনার চা ওষুধের জেনারিকের মিল রয়েছে কিনা। অনেকেই বুঝবেন জেনারিকটা কি, একটা ওষুধের জেনারিক নেমটা কি। ধরেন আপনি রেনোভা কিনতে গিয়েছেন, এটা জ্বরের ওষুধ, বা আপনি নাপা কিনতে গিয়েছেন। তো নাপা বা রেনোভার নিচে আপনি দেখতে পাবেন সেখানে প্যারাসিটামল লেখা আছে ছোট করে। বাংলাদেশের বাজারে যত ধরনের ওষুধ আপনি পাবেন, সেই ব্র্যান্ড নেমের উপরে নিচে কিন্তু ছোট ছোট লেটারে লেখা থাকবে যে নামটা, সেটাকেই বলে জেনারিক নেম। তার মানে নাপা বা রেনোভা আপনি কিনতে গেলে নিচে লেখা থাকবে প্যারাসিটামল। ধরেন আপনি রেনোভা বা নাপা কিনতে গিয়েছেন, দোকানি বললো আমার এই দুটার মধ্যে কোনোটাই নাই, আমার কাছে অন্য একটা কোম্পানির আছে, ভালো কোম্পানি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে আপনি দেন। আপনি যদি বুঝতে না পারেন, আপনি যদি নাও জানতে পারেন যে এটার জেনারিক কিছু না, আপনি তাকে একটু বারবার বলেন যে ভাই, আমি যে ওষুধটা চেয়েছি, আপনি যে কোম্পানিটা আমাকে অফার করছেন, সেটা কি সেম জেনারিক কিনা, একটু মিলিয়ে নেবেন। এই দায়িত্বটা শুধু আপনাকে, এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। দোকানে তো ডেফিনেটলি দায়িত্ব আছে, আপনাকে নিতে হবে আপনার নিজের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, স্বাস্থ্য রক্ষার্থে, এটা আপনাকে মিলিয়ে নিতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয়টা হচ্ছে, আপনি যে ওষুধটা কিনতে গিয়েছেন, সে যে স্ট্রেংথের আপনি চেয়েছেন, ধরেন আপনি রেনোভা 500 মিলিগ্রাম ট্যাবলেট কিনতে গিয়েছেন, আপনি ফাইন, আপনাকে ধরেন রেনোভাই আপনাকে দিয়েছে, সেটা 500 মিলিগ্রামেরটাই দিয়েছে কিনা, এটা কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। ধরেন আপনি একটা ক্লোনাজিপাম একটা ওষুধ পাওয়া যায়, এটা চিকিৎসকের পরামর্শ ব্যতীত ইউজ করা উচিত না। আপনি এটা 0.5 মিলিগ্রাম পাওয়া যায়, 1 মিলিগ্রামও কিন্তু পাওয়া যায়। তো 0.5 মিলিগ্রামের এই মাত্রার যে কাজ, তার থেকে 1 মিলিগ্রামের কাজটা কিন্তু এক হবে না। তখন এগুলোতে পটেন্ট ড্রাগ বলা হয়। আপনি চেয়েছেন ক্লোনাজিপাম 0.5, বাট আপনাকে দিয়েছে 1, ব্যাগের ভিতরে পুরে দিয়ে আপনাকে স্ট্যাপলার করে দিয়েছে। আপনি যেটা করলেন, আপনি না দেখে বাসায় নিয়ে চলে আসছেন, বা আপনার অসুস্থ বাবা বা মা বা আপনার নিজের জন্যই তা খাইয়ে দিয়েছেন। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বা বিপদ হতে পারে। তার জন্য ওষুধের ওভারডোজ হতে পারে, তার ফিজিওলজি বা বডিতে অ্যালাউ নাও করতে পারে। তাহলে এইখানে যে বিষয়টা হচ্ছে, আপনি যে স্ট্রেংথ বা মাত্রার, সহজ করে বলে যে পাওয়ার, সাধারণ মানুষ পাওয়ার শব্দটা ভালো বুঝে, যে পাওয়ারের ওষুধ আপনি কিনতে গিয়েছেন, আপনি আপনার স্বার্থে অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনাকে সেই পাওয়ারের বা মাত্রার বা স্ট্রেংথের ওষুধ দেওয়া হচ্ছে কিনা। দেখবেন একটা কেমিস্ট শপে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ থাকে, মালিক থাকে, সেলসম্যান থাকে, সেখানে অনেক সময় সি ক্যাটাগরির ফার্মাসিস্ট থাকে। যেইটা অনেক সময় একটা ছেলে ধরেন নতুন সেলসম্যান হিসেবে জয়েন করেছে, তার কাজের অভিজ্ঞতা 1 মাসেরও বেশি না, বা 7 দিন আগে জয়েন করেছে, সে এত কিছু কিন্তু বুঝবে না। জাস্ট আপনি যে নামে চেয়েছেন সেই নামটা বের করে আপনাকে দিয়ে দিয়েছে। কিন্তু নিজের দায়িত্ব, আসলে আপনাকে নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হবে, এটা মিলিয়ে নেবেন, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় চিকিৎসক আপনাকে যে ওষুধটা প্রেসক্রাইব করে দিয়েছেন, যে ব্র্যান্ড নেম, অবশ্যই তিনি জেনে বুঝে ভালোভাবে অবগত হয়েই, ওষুধের মানের ব্যাপারটা অবগত হয়েই কিন্তু তিনি প্রেসক্রাইব করে দিয়েছেন। আপনি ওষুধ কিনতে গিয়েছেন, সেই ব্র্যান্ড, সেই ওষুধটা সেই দোকানে নাই থাকতে পারে, অসুবিধা নাই, সব ওষুধ থাকবে, এটা কোনো কথা না। আপনি পাশের দোকান ট্রাই করতে পারেন, সেখানেও নাই। আরেকটা দোকান ট্রাই করলেন, সেখানেও নাই। বাট কোনো না কোনো দোকান থেকে তো আপনাকে নিতেই হবে। তারপর আপনাকে যখন অফার করা হবে যে এটা নেই, অন্য একটা কোম্পানির আছে, কোনো অসুবিধা নাই, থাকতেই পারে, আপনি চেষ্টা করবেন বুঝার জন্য, আপনার বুদ্ধিমত্তা দিয়ে, যে
সেটা যেন খুব মানহীন একটা ওষুধ না হয়। মানহীন ওষুধ না হয় এটা একটু খুব মানে একটু আমি সাহস করেই বললাম। কেন বলছি যে এখনো নামে বেনামে অনেক ওষুধ পাওয়া যায় যেগুলোর কোম্পানির অস্তিত্ব খুঁজে পাওয়াটা একটু টাফ। মানে তাহলে সেই ওষুধের মান কেমন হবে সেটা তো আমরা বুঝতে বাকি থাকে না। অনেক হার্বাল কোম্পানির ওষুধ থাকতে পারে, মানে আসলে যারা ভালো ওষুধ বানায় না সেগুলো থেকে কিন্তু একটু আপনাকে বিরত থাকা লাগবে। কারণ হচ্ছে আপনি ধরেন চিকিৎসক আপনাকে একটা মানে উচ্চ রক্তচাপের একটা ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন, ধরেন সেটা আপনি পান নাই, বাধ্য হয়ে অন্য একটা অপশন আপনাকে যেতে হচ্ছে, সেম জেনারিকের অন্য কোম্পানির অন্য একটা ব্র্যান্ডে আপনাকে যেতে হচ্ছে। সেটা যদি একটা মানসম্মত ওষুধ না হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ তো কতটুকু কমাবে সেটা আপনি বুঝতেই পারছেন। এতটুকু কমন সেন্স আপনার আমার নিশ্চয়ই আছে। তাহলে কিন্তু ওই পেশেন্ট একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে। তো এটাও কিন্তু আপনাকে শিওর হতে হবে যে ওষুধটি আপনি কিনছেন, দোকান থেকে নিচ্ছেন, সেটা মানসম্মত একটা কোম্পানি কিনা, বা এই কোম্পানির অস্তিত্ব আদৌ আছে কিনা, বা ওষুধে কোনো ভেজাল আছে কিনা, সেটা কিন্তু আপনি একটু যাচাই বাছাই করে তাকে বলে নিয়ে তারপর সেবন করবেন। এইটা একটা ব্যাপার। আরেকটু আলোচনায় ফিরে আসা যাক। সেটা হচ্ছে স্ক্যাবিস হলে চুলকানি হবে, খুসপাসটা হলে চুলকানি হবে, বাট সব চুলকানি কিন্তু স্ক্যাবিস জনিত চুলকানি না। আর স্ক্যাবিসের চুলকানি হলে তো আসলে আপনাকে স্ক্যাবিস হলে তো পারমেথ্রিন এই জেনারিকের ওষুধ 5% যেটা আপনাকে ইউজ করতেই হবে। সাথে ওইটা একটা ক্রিম পাওয়া যায় মার্কেটে, বাংলাদেশের বাজারে। পাশাপাশি পারমেথ্রিন 5%-এর সাথে যে 10% ক্লোটামিডনের একটা কম্বিনেশন লোশন রয়েছে, সেটাও কিন্তু লাগবেই আপনাকে এই স্ক্যাবিস থেকে মুক্তি পেতে। এটা কি এখন পর্যন্ত ফার্স্ট লাইন থেরাপি, গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি বা ড্রাগ অফ চয়েস, আপনি যেটাই বলেন না কেন, সেটা কিন্তু সেই লরিক্স প্লাস লোশন বা লরিক্স প্লাস ক্রিম। বাংলাদেশের মার্কেটে আরও কিছু ব্র্যান্ড রয়েছে, লাইক ইউনিক্সি, ইলিমেট প্লাস স্ক্যাবেক্স, এই ধরনের আরও কিছু ওষুধ রয়েছে। বাট এখন পর্যন্ত খুব বেশি পপুলার ব্র্যান্ড হচ্ছে আমার জানা মতে, সেটা হচ্ছে লরিক্স প্লাস লোশন বা লরিক্স প্লাস ক্রিম। তো স্ক্যাবিসের চুলকানিতে বা স্ক্যাবিস হলে যে আপনাকে পারমেথ্রিন বা ক্লোটামিডন যে ব্যবহার করতে হবে, সেটার ব্যবহার বিধি যদি আপনি খুব ভালোভাবে না মেনে ব্যবহার করেন, তাহলে আপনার স্ক্যাবিস থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব না। কাইন্ড অফ অনেকেই বলে যে আমি তো ইউজ করেছি, আমি লরিক্স প্লাস লোশনই ব্যবহার করেছি, কিন্তু আমার তো চুলকানি বা স্ক্যাবিস থেকে আমি মুক্তি পাইনি। এরকম অনেক ঘটনার সাক্ষী আমি নিজে। যে বিষয়টা হচ্ছে আসলে সে লরিক্স প্লাস লোশন বা ক্রিমটা বা অন্যান্য যে ব্র্যান্ডের কথা উল্লেখ করলাম, সেগুলো সে প্রপার নিয়ম মেনে সে ব্যবহার করা নাই। আমি একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র, আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব বা কলিগ অনেকেই আছেন, প্রিভিয়াস কোম্পানির কলিগরা জানেন। তো আত্মীয় স্বজনের মধ্যে যাদের একটু সমস্যা হলে সর্বপ্রথম আমার সাথেই যোগাযোগ করার চেষ্টা করে যে আমার এই প্রবলেম হচ্ছে, কোন ডাক্তার দেখাবো, কি ওষুধ সেবন করা যায়। এটা তো খুব স্বাভাবিক। ধরেন আপনি মানে হেলথ সেক্টরের কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি ডাক্তার, বা আপনি একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, বা আপনি কোনো একটা হসপিটালেই চাকরি করেন, ধরেন যে কোনো পোস্টে চাকরি করেন, কোনো অসুবিধা নাই। বা আপনি হতে পারেন মেডিকেল প্রমোশন অফিসার। আপনার কাছে অসংখ্য মানুষ, কিন্তু পরিচিত মানুষ জিজ্ঞাসা করবে। তো ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে অসংখ্য মানুষ জিজ্ঞাসা করে, কিন্তু এটা কিন্তু খুব স্বাভাবিক যে আমি এটা ব্যবহার করেছি, ভালো হয় নাই। আমি যেটা করি, প্রথমত তাকে জিজ্ঞাসা করি যে আপনি প্রপার নিয়ম মেনে, গাইডলাইন মেনে ব্যবহার করেছেন কিনা। তো মোস্ট অফ দ্য কেসেই যেটা হয় যে যেভাবে যে নিয়ম মেনে ব্যবহার করার কথা, তিনি কিন্তু সেই নিয়ম মেনে ব্যবহার করেননি। তাহলে সে ভালো হবে কিভাবে? এইখানে কিন্তু সেটা যদি সে লরিক্স প্লাস লোশন ব্যবহার করে কাজ করেনি, সেটা একেবারেই বলা যাবে না। তিনি হয়তো ইউনিক্সি ব্যবহার করেছেন, ভালো হয় নাই, সেটাও কিন্তু বলা যাবে না। আপনি স্ক্যাবিস আক্রান্ত হয়েছেন,
আপনি পারমেথ্রিন 5% ক্রিম ব্যবহার করেছেন কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাননি, নিয়ম মেনে ব্যবহার করেছেন, এটা হতে পারে না। মানে এতটা ইফেক্টিভ একটা ওষুধ এটা। তাহলে প্রপার গাইডলাইন কি ব্যবহার করার ক্ষেত্রে আমি একটু সহজ করে বলবার চেষ্টা করব, আপনি একটু মিলিয়ে নেবেন যে যেভাবে ব্যবহার করা উচিত আপনি আসলে সেভাবে ব্যবহার করছেন কিনা। এটা একটু বলার কারণ হচ্ছে বাংলাদেশে যেভাবে স্ক্যাবিসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এখন এটা অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের খুব বেশি সচেতনতা প্রয়োজন এই ওষুধের ব্যবহারের ক্ষেত্রে, এই স্ক্যাবিস এই রোগ সম্পর্কে অবশ্যই প্রয়োজন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে ভিডিওটা যদি মনে করেন এটা 8-10টা মানুষের উপকার হতে পারে তো শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, যাতে করে আমি মিলে অনেকগুলো মানুষকে কাইন্ড অফ সচেতন করে তুলতে পারি। আমি সহজ করে বলবার চেষ্টা করছি। আপনি যে ব্র্যান্ডাই বাজার থেকে কিনেন না কেন স্ক্যাবিসের চিকিৎসার জন্য, ডাক্তার আপনাকে চিকিৎসক প্রেসক্রাইব করে দিয়েছেন, চিকিৎসক অবশ্যই আপনাকে বলে দিয়েছেন বা লিখেও দিয়েছেন, কিন্তু আপনি মানছেন না। কিন্তু আপনি না মানলে কখনোই আপনি স্ক্যাবিস থেকে ভালো হবেন না। যেটা করতে হবে গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত খুব ভালোভাবে লোশন বা ক্রিম মেখে দিতে হবে, এবং এই মাখানোর আগে যেটা করতে হবে সন্ধ্যা বা রাতে আপনি খুব ভালোভাবে গোসল করে নেবেন। যদি গোসল করার সুযোগ সুবিধা ওই মুহূর্তে আপনি না হয়ে ওঠে তাহলে এটা ভেজা কাপড় দিয়ে সারা গায়ে একটু মুছে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, তারপর গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত খুব ভালোভাবে মেখে দিবেন। এই মেখে দেওয়ার সময় আপনাকে কিছু জায়গাতে অবশ্যই এই ক্রিমটা পৌঁছানো লাগবেই, সেখানে খুব ভালোভাবে ক্রিমটা লাগানো হয়েছে কিনা সেটা আপনাকে খেয়াল করতেই হবে। এর মধ্যে হচ্ছে 2 আঙ্গুলের ফাঁকে, তারপরে আপনার নখের নিচে, এই যে নখের নিচে কনুইতে, নাভির বা কোমরের চারপাশে, পায়ে আঙ্গুলের ফাঁকে বা শরীরের ভাঁজযুক্ত জায়গাগুলোতে খুব ভালোভাবে মেখে দিতে হবে। কারণ হচ্ছে যে জায়গাগুলোর কথা আমি মেনশন করলাম এই জায়গাগুলোতে স্ক্যাবিস হওয়ার জন্য যে পরজীবী দায়ী, যেটাকে সার্কোপ্টেস স্ক্যাবি বলে, সেটা থাকতে খুব পছন্দ করে। আর এই জায়গাগুলোতে আপনি যখন কোনো লোশন বা ক্রিম মাখাবেন, সারা গায়ে মাখাতে যাবেন, তখন কিন্তু এখানে খুব ভালোভাবে পৌঁছায় না। তার মানে আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গাগুলোতে খুব ভালোভাবে মেখে দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে এই ওষুধটা লাগানোর পরে 8 থেকে 12 বা 14 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা আপনাকে এটা রেখে দিতেই হবে। যদি কোনো কারণে গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত লাগানোর পর 8 ঘন্টার আগেই যদি কোনো কারণে হাত বা পা শরীরের অন্যান্য জায়গা থেকে ধুয়ে যাওয়ার সাথে সাথে এসে কিন্তু সেই লরেক্স প্লাস ক্রিম বা লোশন বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো বললাম সেগুলো রিঅ্যাপ্লাই করতে হবে। যদি সেটা না করেন তাহলে কিন্তু ঠিক যেই জায়গাগুলোতে ধুয়ে বা মুছে গিয়েছে সেই জায়গাতে ঘাপটি মেরে থাকা যে জীবাণু রয়েছে, পরজীবীর কথা বললাম সার্কোপ্টেস স্ক্যাবি, সেটা কিন্তু মারা যাবে না। তার মানে আপনি কিছুদিন স্বস্তিতে থাকলেও এটা কিন্তু আবার রিইনফেকশন হবে, রিকার করবে। তাহলে কখন ধুয়ে যেতে পারে? আপনি হয়তো রাত 8টার দিকে ধুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছেন বা 9টা-10টার দিকে, আপনি কখন এসে হাত ধোয়ার প্রয়োজন হলো, এটা নামাজের জন্য হতে পারে, বা আপনি প্রাকৃতিক কাজ সারার জন্য ওয়াশরুম বাথরুমে গিয়েছেন, সেখানেও হাত ধোয়ার প্রয়োজন পড়তে পারে, ওষুধগুলো কিন্তু ধুয়ে যাবে, সাথে সাথে এসে কিন্তু রিঅ্যাপ্লাই করে দিতে হবে, এটা মাস্ট। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার শরীরে থাকা প্রতিটা জীবাণু কিন্তু মারা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সকালে উঠে খুব ভালোভাবে গোসল করে ফেলবেন। আপনার ব্যবহার্য যত কাপড়, বালিশের কভার, বেড কভার, আন্ডারগার্মেন্টস বা কিছুদিন আগে যে কাপড়গুলো পরেছেন, ব্যবহার করেছেন, ওয়াশ করা হয়নি, সেগুলো গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে, ফুটিয়ে সিদ্ধ করতে হবে, খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, এটা মাস্ট। এখানে আরেকটা ব্যাপার, শুধু আপনি একা ওষুধ ব্যবহার করলেই কিন্তু স্ক্যাবিস থেকে আপনি মুক্তি পাবেন না, আপনার পরিবারে থাকা প্রতিটা সদস্যকেই কিন্তু এই ক্রিম বা লোশন ব্যবহার করতেই হবে, মাস্ট। কেন? এটা হচ্ছে খুব ছোঁয়াচে ধাঁচের অসুখ, মানে কন্টাজিয়াস। ধরেন আপনার হয়েছে, আপনার পরিবারে থাকা বা আপনার ক্লোজ কন্টাক্টে যারা থাকেন তাদের ভেতরে এই আপনার থেকে জীবাণুটা ট্রান্সমিটেড হবে, মাস্ট, এতে কোনো সন্দেহ নাই, হবেই।
তাহলে আপনি যদি একদিন ব্যবহার করলেন নিয়ম মেনে, কিন্তু আপনার পরিবারে আর ৩ জন, ২ জন বা ১ জন সদস্য রয়েছে, তিনি ব্যবহার করলেন না। তাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন না। এখানে একটা বিপত্তি আছে। পরিবারের সবাই মিলে যখন আপনি ব্যবহার করতে যাবেন বা চাইবেন, আপনি যখন চিকিৎসকের কাছে গিয়েছেন, আপনার ১ম শনাক্ত হয়েছে সাইলেন্ট সিম্পটমগুলো, চিকিৎসকের কাছে গিয়েছেন। চিকিৎসক আপনাকে বিখ্যাত লরেক্স প্লাস লোশন লিখে দিয়েছেন, ক্রিম লিখে দিয়েছেন, ইউনিক সি বা এলিমেন্ট প্লাস আপনাকে লিখে দিয়েছেন। সেগুলো আপনি শুধু ব্যবহার করছেন। তাহলে কিন্তু আপনি স্ক্যাবিস থেকে কখনোই বা খুসপাসটা থেকে মুক্তি পাবেন না। তো আপনি এসে চিকিৎসক আপনাকে অবশ্যই বলে দিয়েছেন, অবশ্যই বলে দিবেন একজন চর্মরোগ বিশেষজ্ঞ যে পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে। আপনি এসে যখন পরিবারের সবাইকে ডেকে বলবেন যে আমার তো স্ক্যাবিস ধরা পড়েছে, চিকিৎসক বলেছেন যে পরিবারে থাকা সবাইকেই এই ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। দেখবেন পরিবারে একজন পণ্ডিত থাকে যে সবচেয়ে বেশি বুঝে, আবার সবচেয়ে কম বোঝে বা বুঝতেই চায় না। এই ভদ্রলোক দাঁড়িয়ে বলবে যে আমার তো স্ক্যাবিস হয়নি, তাহলে কিভাবে, কেন আমাকে এই ওষুধ ব্যবহার করতে হবে? হ্যাঁ, ঠিক আছে, তার মধ্যে তখনও হয়তো স্ক্যাবিস বা খুসপাসটার যে জীবাণু রয়েছে, সরি সাইনাস সিমটম রয়েছে, সেটা কিন্তু প্রকাশিত হয় নাই, বা চুলকানি হচ্ছে না, লাল লাল গুটি গুটি র্যাশ দেখা যাচ্ছে না, তাহলে কেন সে ব্যবহার করতে পারবে? কথা কিন্তু লজিক্যাল, কথা কিন্তু তার লজিক আছে যে আমার স্ক্যাবিসের লক্ষণ আমার মধ্যে নাই, সিমটম নাই, তাহলে আমি কেন সেটা ব্যবহার করব? আচ্ছা, এই জায়গাতে একটা ব্যাপার, বিষয়টা হচ্ছে স্ক্যাবিসের জীবাণু বডিতে প্রবেশ করার সাথে সাথে সিমটম শো করে না। একটা মিনিমাম উইক বা ডেজ পরে করে, ১ থেকে ২ সপ্তাহ বা কিছু কিছু ৩ থেকে ৪ সপ্তাহ পরেও তার মধ্যে সিমটম শো করতে পারে। তার মানে স্ক্যাবিস যেহেতু প্রচণ্ড ছোঁয়াচে রোগ, পরিবারের একজনের শনাক্ত হয়েছে মানে তার ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকেন তাদের মাস্ট স্ক্যাবিসের জীবাণু শরীরে স্কিনে কিন্তু প্রবেশ করেছে। সিমটম অন্যদের প্রকাশিত হোক বা না হোক, পরিবারের একজনের যদি শনাক্ত হয়, তার ক্লোজ কন্ট্যাক্টে থাকা, তার মানে পরিবারের সবাইকে সেম ওষুধ একই দিনে একইভাবে ব্যবহার করতে হবে। এইটা যদি না করা যায় তাহলে কিন্তু স্ক্যাবিস থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না। আপনি লিখে দিতে পারেন এটা, মুক্তি পাবেন না। কারণ আপনি হয়তো সাময়িকের জন্য সেরে যাবে আপনার, কিন্তু আপনার পরিবারের অন্য সদস্যদের ভেতরে যে এটা ট্রান্সমিট হয়েছে, সেখান থেকে আপনি আবার রি-ইনফেকশন হবেন। আসলে এই যে এটা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে, এটার সাথে কিন্তু আমরা পরিচিত, একেবারেই অপরিচিত না। কেননা আপনি ছোটবেলা থেকে একটা জিনিসের সাথে পরিচিত, বাবা যখন কৃমির ওষুধ নিয়ে আসতো তখন কিন্তু পরিবারের সবাইকে খাওয়াতো। আমার স্টিল মনে পড়ে যে আমরা অনেক সময় ঘুমিয়ে গিয়েছি, বাবা নিয়ে আসছে, আমাদের টেনে টেনে তুলে তুলে কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে। আপনার এই স্মৃতি কিন্তু সবার সাথেই রয়েছে। তার মানে এটার সাথে কিন্তু আমরা পরিচিত যে পরিবারের একজনের হয়তো কৃমি রিলেটেড কোনো সিমটম শো করছে, চিকিৎসকের কাছে যাওয়া হয়েছে, উনি পরিবারের সবাইকে ইউজ করতে বলেছেন, আমরা কিন্তু এটা করেছি। তার মানে স্ক্যাবিসের ক্ষেত্রেও আপনি যদি মুক্তি পেতে চান, সুরক্ষিত থাকতে চান, পরিবারের সবাইকে এটা ব্যবহার করতে হবে, এতে কোনো দ্বিমত করা যাবে না। এটা একটা ব্যাপার। তারপরে যে বললাম, তাহলে পরিবারের সবাই গলা নিচ থেকে পায়ের তলা পর্যন্ত ব্যবহার করবেন। হাতের যে চিপা চাপার কথা বললাম, নখের নিচে, এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। পরের দিন সকালে ভালোভাবে গোসল করতে হবে। পরিবারের সমস্ত ব্যবহার্য কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে। রোদে যদি শুকাতে না পারেন, অনেকের বাসায় সূর্যের আলো অ্যাভেল করা যায় না, বিশেষ করে শহরে, তারা যেটা করবেন, নর্মালি কাপড় যেভাবে শুকান ফাইন, কাপড়গুলোকে ইস্ত্রি করবেন। উচ্চ তাপে যদি এটা আয়রন করা হয়, ইস্ত্রি করা হয়, লন্ড্রি করা, মানে হ্যাঁ ইস্ত্রি তো বলে, ইস্ত্রি করা হয়, তাহলে কিন্তু স্ক্যাবিসের জীবাণুগুলো মারা যায়। এটা কিন্তু মাস্ট। আচ্ছা, এখন নতুন গাইডলাইন অনুযায়ী অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে 7 দিন পর আবার ব্যবহার করতে বলতে পারেন, লিখে দিতে পারেন, আপনার কিন্তু সেটা করতেই হবে, সেটা কিন্তু করতেই হবে। তার মানে স্ক্যাবিস হলে আপনি যে আজকে ব্যবহার করলেন, 7 দিন পরে আবারও সেম ট্রিটমেন্ট পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে সেম ভাবে। আরেকটা ট্রিকি ব্যাপার থাকতে পারে যে আমার পরিবারে এমন কিছু কাপড় রয়েছে যেগুলো আসলে মানে ওই মুহূর্তে কেচে দেওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল, হতেই পারে অনেক বড় কম্বল 1টা 2টা বা 3টা থাকতেই পারে, যে ঠিক আছে আজকে এটা কাচলাম না, 3 দিন 2 দিন 1 দিন পরে কাচবো। সেটার ক্ষেত্রে একটা সমাধান রয়েছে, একটা গাইডলাইন রয়েছে, যেটা করা যেতে পারে। বড় যে প্লাস্টিকের ব্যাগগুলো পাওয়া যায় না, পলিথিন পাওয়া যায় না,
সেগুলোর ভেতরে সেই কাপড়গুলো তুলবেন, সেটা কম্বল হতে পারে, অন্য কাঁথা হতে পারে, তুলে তার মুখটা খুব শক্ত করে বেঁধে টানা 3 দিন ঘরে এক কোণে ফেলে রাখবেন। এইভাবে এই প্রসেসটা যদি ফলো করা হয়, 3 দিন পরে আপনার সেই কাপড় থেকে, যেটা ওয়াশ করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল ছিল, সেটা থেকে সেই জীবাণুগুলো মারা যাবে। কারণ স্ক্যাবিসের জীবাণু, যে প্যারাসাইট পরজীবী যেটা কথা বলেছি, সেটা মাত্র 72 ঘন্টা বেঁচে থাকতে পারে হিউম্যান বডির বাইরে। হিউম্যান বডির বাইরে মাত্র 72 ঘন্টা বেঁচে থাকতে পারে। তাহলে এই পদ্ধতিটা আপনারা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, এটা ইফেক্টিভ, ডেফিনেটলি ইফেক্টিভ। তারপরে আরেকটা ব্যাপার, তার মানে এই যেটুকু বললাম, যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে বলেছে যে আমি তো ওষুধে ব্যবহার করেছি, কাজ হয় নাই, তাদেরকে আমি যখন এভাবে একটু সময় নিয়ে বলেছি, কাউন্সেলিং করেছি যে আপনি কি এই প্রসিজারগুলো ফলো করেছিলেন ইউজ করার ক্ষেত্রে, প্রত্যেকেই, অলমোস্ট প্রত্যেকেই বলেছে না আমি তো এটা করিনি। কি করে আমি বলি, যেটা করে এই যে কিনে নিয়ে আসে, এর ভিতরে খুব সুন্দর একটা কন্টেনার রয়েছে, খুব ইউনিক। এর ভিতরে 60 ml লোশন রয়েছে। এইটা কি করে একটা দিয়ে পুরো পরিবারের মানুষ সে মাখে, অথবা একজন ব্যবহার করেছে, অল্প একটু নিয়ে ব্যবহার করেছে। যেমন আমরা যখন বডি লোশনগুলো ব্যবহার করি, আমরা কিন্তু আসলে অল্প অল্প নিয়ে সারা বডিতে কাভার দেওয়ার চেষ্টা করি। যেহেতু লোশন, সে কিন্তু অল্প অল্প করে নিয়ে, ধরেন 60 ml এর 1/3 দিয়ে কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু জেনে নেওয়া ভালো, আপনি যদি 18+ হয়ে থাকেন, তাহলে নর্মালি এই কন্টেইনারে থাকা যতটুকু লোশন রয়েছে ততটুকুই সারা গায়ে মেখে দিতে হবে। একটা লোশন পরিবারের একজনের জন্য একটা। আপনার পরিবারে যদি 4 জন সদস্য থাকে, চিকিৎসক যদি আপনাকে বলে থাকেন, বা অবশ্যই বলবেন যে পরিবারের সবাই ব্যবহার করতে হবে, তাহলে 4 জন, তাহলে আপনাকে 4টা লরেক্স প্লাস লোশন কিনতে হবে। তাহলে আপনাকে 4টা অন্যান্য যে ব্র্যান্ডের কথা উল্লেখ করেছি সেগুলো কিনতে হবে, প্রত্যেকের জন্য একটা ব্যবহার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ওই একটা দিয়ে সবাই মিলে মাখে। তো এইটা তো দিলে তো হচ্ছে না, এভাবে ব্যবহার করলে একেবারেই আপনি স্ক্যাবিস থেকে ভালো হবেন না। এটা একটা ব্যাপার, নোট নিয়ে রাখেন। আরেকটা ব্যাপার, হ্যাঁ, আপনি পরিবারের সবার জন্য কিনেছেন, খুব নিয়ম মেনে ব্যবহার করেছেন, বাট আপনি প্রথম যেখান থেকে ইনফেক্টেড হয়েছিলেন সেখানে আপনি আবার যাচ্ছেন, তাদের ক্লোজ কন্টাক্টে মিশতেছেন, তো একসাথে বসছেন, খাওয়া দাওয়া করতেছেন, ইভেন প্রয়োজনে রাতেও থাকা লাগতেছে তাদের সাথে, তাহলে কিন্তু ওখান থেকে তো আপনি আবার ইনফেকশনের শিকার হবেন। তাহলে তো আপনি স্ক্যাবিস থেকে কখনোই মুক্তি পাবেন না। তাহলে আপনাকে সোর্সটা আইডেন্টিফাই করাটা প্রচন্ড জরুরি, যে প্রথম আপনি কোথা থেকে এই রোগটা বাঁধিয়েছেন, কোথা থেকে এই রোগটা গায়ে মাখিয়েছেন। এইভাবে গ্রামের ভাষায় একটু বলছি আর কি, খুব সহজ করে, যাতে খুব সবাই বুঝতে পারে, সেটা কিন্তু বুঝতে হবে। ধরেন আপনার পরিবারের একটা মেম্বার, ছোট ছোট এক মেম্বার ডে কেয়ারে থাকে। সো ডে কেয়ারে যখন অনেকগুলো বাচ্চা একসাথে ক্লোজ কন্ট্যাক্টে থাকে, হয়তো সেখানে কোনো একটা বাচ্চা ছিল, সেখান থেকে আপনার বাচ্চা হয়েছে। যেটা করতে হবে, তাহলে আপনার বাচ্চা সেখান থেকে আবার ইনফেক্টেড হতে পারে, যদি না সেই বাচ্চাকে পরিবার ট্রিটমেন্টের আওতায় এনে স্ক্যাবিস থেকে মুক্তি না দিতে পারে। এটা একটা ব্যাপার। আপনি অফিস আদালত বা ক্রাউডেড কোনো প্লেসে থাকেন, 10-5 জন মিলে পাশাপাশি বসে কাজ করেন, মিশার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আবার ইনফেকশনের শিকার হতে পারেন। তার মানে এই সোর্সটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আর একটা ব্যাপার, এই যে পরজীবীর কথা আমি আপনাকে বললাম, সাইক্লোপ্টোসিস, স্ক্যাবি, এগুলোকে বলা হয় অপরচুনিস্টিক, মানে সুযোগ সন্ধানী। মানুষের মধ্যে কিছু মানুষ আছে না, যে সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে। তো এই জীবাণুগুলো হচ্ছে সুযোগ সন্ধানী জীবাণু। যখনই সুযোগ পায় আপনার বডিতে এন্ট্রি নিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। কিভাবে সেটা? ধরেন আমার ইমিউন সিস্টেমটা ধরেন উইক, আমার যে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা দুর্বল, তাহলে খুব ইজিলি কিন্তু সে আমার বডিতে সেই দুর্বলতার সুযোগ নিয়ে ঢুকে যেতে পারে। তাহলে ইমিউন সিস্টেমটাকে যদি আমরা একটু স্ট্রং করতে পারি, তাহলে কিন্তু অনেক ধরনের ছোটোখাটো অসুখ থেকে আমরা বেঁচে যেতে পারি। কারণ ইমিউন সিস্টেম যখন পরাজিত হয় কোনো জীবাণুর বিরুদ্ধে, ঠিক তখনই তো আমরা আসলে আক্রান্ত হয়। ভিটামিন সি জাতীয় খাবারগুলো কিন্তু ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে প্রচণ্ড হেল্প করে। কিছু খাবার দাবার, ফলমূল, মৌসুমী অনেক ফল রয়েছে যেগুলো ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ক্ষেত্রে
অনেকেই জিজ্ঞাসা করে যে স্ক্যাবিস হলে রসুন দেওয়া হয়। স্ক্যাবিসের জীবাণুকে কিল করতে গেলে সায়েন্টিফিক কোনো তথ্য আমার জানা মতে পাওয়া যায় না যে রসুন সেই জীবাণুকে কিল করতে পারে না অ্যাকচুয়ালি। তাহলে আপনি যদি স্ক্যাবিসে আক্রান্ত হন তাহলে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক ক্লিনিক্যালি প্রুভেন বা ইফেক্টিভ সেই ওষুধগুলোই কিন্তু ব্যবহার করতে পারবে। একজন কমেন্ট করেছেন 2.5 বছরের বাচ্চারা হ্যাঁ দিতে পারে। এই ওষুধগুলো 2 মাস বয়স থেকে দেওয়া যায়। এই ওষুধগুলো 2 মাস বয়স থেকে দেওয়া যায়। খুব সেফ ওষুধ, কিন্তু অবশ্যই আপনাকে নিয়ম মেনে কিন্তু ব্যবহার করতে হবে। অবশ্যই নিয়ম মেনে ব্যবহার করতে হবে। আরেকটা ব্যাপার, আমি যে বলেছি গলার নিচ থেকে ব্যবহার করতে হবে, এটা অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মাথার ত্বকেও কিন্তু স্ক্যাবিস হতে পারে, স্ক্যাল্প আর ফেসেও স্ক্যাবিস হতে পারে। এটা বয়স্কদের মানে অ্যাডাল্টদের কম হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু নিজে নিজে ব্যবহার করবেন না। আমি তো বলি যে আসলে আপনি একটা প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন হচ্ছে, আপনি এটা চিকিৎসকের সাথে পরামর্শ করেই খান না। সমস্যা কোথায়? এখন আসলে অনেকেই বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু একটা ইউএসসি বা টিএসসি, আপনার ক্লিনিক সব জায়গায় কিন্তু রয়েছে। ধরেন আমি যে এলাকায় থাকি, আমার গ্রামের বাড়ি, সেই শহরে যে পরিমাণ ক্লিনিক আজ থেকে 5 বছর আগে ছিল যখন আমি 9-10-এ পড়তাম, এখন তার কয়েক গুণ বেড়ে গিয়েছে কিন্তু। তার মানে এখন আপনি চাইলে একটু পর থেকে বের হলেই ম্যাক্সিমাম মানুষই কিন্তু একটা ক্লিনিক অ্যাটলিস্ট আপনি অ্যাভেল করতে পারেন। তাহলে স্ক্যাবিস হলে আপনি কোন ডাক্তার দেখাবেন? প্রথমত চেষ্টা করবেন যে একজন চর্মরোগ বা স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্টকে আপনি পান কিনা। যদি আপনি কোনো স্কিন স্পেশালিস্ট চর্মরোগের ডাক্তারকে আপনি না পান, তাহলে অ্যাটলিস্ট আপনি একজন এমবিবিএস ডাক্তার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করবেন। আরেকটা ব্যাপার, যে স্ক্যাবিসের চিকিৎসা অনেক বেশি এক্সপেন্সিভ কিনা, অনেক বেশি ব্যয়বহুল কিনা? না, একেবারেই না। বাংলাদেশের লোকাল মার্কেটে, বাংলাদেশের মার্কেটে যে ওষুধগুলো পাওয়া যায় বা সচরাচর চিকিৎসকরা যে ওষুধ প্রেসক্রাইব করে থাকেন, সেগুলোর দাম খুবই কম, খুব মানে ইকোনমিক্যাল। ডেফিনেটলি বাংলাদেশের যে কোনো পেশাজীবীর মানুষ এই ট্রিটমেন্ট কস্ট, স্ক্যাবিসের ট্রিটমেন্ট কস্টটা কিন্তু অ্যাফোর্ড করতেই পারে। ধরেন আপনি লোশনটা সেটা 110 টাকা থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায়, আর ক্রিমটা 45 টাকা বা 50 টাকা থেকে 55-60 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। আর এটা কিন্তু একদিন একদিন ব্যবহার করলেই হচ্ছে। আর 7 দিন পরে চিকিৎসক চাইলে দিতে পারেন, বা রিসেন্ট গাইডলাইনগুলো তাই বলছে 7 দিন পরে দিতে হবে। এতে কিন্তু খুব বেশি খরচ হয় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি স্ক্যাবিস হলে দয়া করে কোনো কবিরাজের চিকিৎসা গ্রহণ করবেন না। স্ক্যাবিস হলে কোনো হোম রেমেডি, ঘরোয়া কোনো তথ্যপত্র একেবারে ব্যবহার করবেন না। আর অনেকেই এখনো মানে ঝাড় ফুঁকে বিশ্বাসী, বাট ঝাড় ফুঁকের মাধ্যমে স্ক্যাবিস ভালো হবে কি না সেই দায়িত্ব নিয়ে সেই কথাটা বলতে আমি পারবো না। বেটার সাজেশন থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনি স্ক্যাবিস আক্রান্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েই আপনি স্ক্যাবিসের ট্রিটমেন্ট করাবেন। কেন করাবেন? স্ক্যাবিসে সাধারণত প্রচুর চুলকানি হয়, একটু র্যাশ হয়, লাল লাল হয়। রাতে হয়তো আপনার ঘুমাতে সমস্যা হচ্ছে, আপনি মনে করতে পারেন যে এটা হয়তো লাইফ থ্রেটেনিং না। হ্যাঁ, স্ক্যাবিসের জন্য আপনি মারা যাবেন না, বাট স্ক্যাবিস কিন্তু আপনার জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে, বাট মারা যেতেও পারে। কিভাবে? একটু ভয় দেখালে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, একটু বুঝাই বলি। ধরেন স্ক্যাবিসটা আপনি দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় রাখলেন, চিকিৎসা করলেন না, চুলকাচ্ছে, হয়তো আপনার চুলকাতেও ভালো লাগে ধরে নেন, বা কোনো চুলকানি কমানোর কোনো ওষুধপত্র খাচ্ছেন, একটু কমে যাচ্ছে, বাট লম্বা সময় ধরে যদি এটা আনট্রিটেড থাকে, সেখানে আপনি তো চুলকাবেন, স্ক্র্যাচ হবে, সেখানে চামড়াগুলো, আপনার যে ত্বক, এটা কিন্তু রাপচার হতে পারে। সেখানে কিন্তু এই যে ব্যাকটেরিয়া এসে গ্রো করবে। সে ব্যাকটেরিয়া, এটাকে বলা হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন। সেখানে যখন ব্যাকটেরিয়া এসে গ্রো করবে, আপনার বডির ইমিউন সিস্টেম সেই ব্যাকটেরিয়াকে কিল করার জন্য সে কিন্তু পদক্ষেপ নিবে। ব্যাকটেরিয়া কিল করতে গিয়েও কিডনির উপরে একটা নেগেটিভ প্রভাব সে তৈরি করবে। একটা টাইম পরে আপনার কিডনির যে ফিল্ট্রেটিং ক্যাপাবিলিটি সেটা কমিয়ে দিতে পারে। তো এখানে একটা ডিজিজ হয়, মানে খুব ভালো মনে নাই ডিজিজটার নাম, সম্ভবত পোস্ট
গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এই টাইপ একটা নাম আর কি। সেটা সেই ডিজিজে যদি আপনি আক্রান্ত হন তাহলে কিন্তু আপনার কিডনি কিন্তু 12টা বেজে যেতে পারে, কিছু ড্যামেজও হয়ে যেতে পারে। আর কিডনি ড্যামেজ হয়ে গেলে তো আসলে সেইটার রিপ্লেসমেন্ট, কিডনি ট্রান্সপ্লান্ট কস্ট অনেক বেশি, সেটা তো সবাই করতেও পারবে না। উপযুক্ত চিকিৎসা না পেলে কিন্তু কিডনি ফেল করতে পারে, আল্লাহ না করে সে কিন্তু মারাও যেতে পারে। পাশাপাশি রিসেন্ট কিছু ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাবিস দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকলে আমাদের হার্টের অনেক ক্ষতি হয়, হার্টের অনেক ক্ষতি হয়। তাহলে এই সাধারণ চুলকানিকে আপনি স্ক্যাবিস জনিত চুলকানিকে স্ক্যাবিসকে একেবারে অবহেলা করা যাবে না। যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে স্ক্যাবিসের চিকিৎসা করা শুরু করে দেবেন, এবং একেবারে সহজ, খুবই কম খরচে স্ক্যাবিসের চিকিৎসা হয়ে যায়। দয়া করে আর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে নিয়ম মেনে ওষুধ ব্যবহার করবেন। নট অনলি এই স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে, ধরেন আপনি একটা প্যারাসিটামল খাবেন, সেটাও নিয়ম মেনে খাবেন। আপনি একটা অ্যান্টিহিস্টামিন খাবেন, সেটাও নিয়ম মেনে খাবেন। এটা মাথায় রাখতে হবে। ওষুধ অছিলা হয়ে আমাদের জীবন বাঁচায়, এই ওষুধ কিন্তু ঘাতক হয়ে আমাদের প্রাণও কেড়ে নেয়। কিভাবে? ধরেন একটা ওষুধ চিকিৎসক আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছেন, দিনে আপনাকে এক বেলা খাবেন 500 মিলিগ্রামের স্ট্রেংথ, মাত্রা বা পাওয়ার, আপনি যেটাই বুঝেন না কেন। কিন্তু আপনার কেন যেন মনে হলো যে একবার খেয়ে আমার হচ্ছে না বা হবে না, আমি একটু 2বার বা 3বার করে খাবো। আপনি শুরু করে দিলেন, আস্তে আস্তে বডিতে সেই ওষুধটা জমতে শুরু করবে, ড্রাগের ওভারডোজ হবে। ওষুধের, মেডিসিনের ওভারডোজ যদি হয়, আপনার বডির যে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো ফেল করতে পারে, কলাপস করতে পারে। আলটিমেটলি একটা গুরুতর মেডিকেল ইমার্জেন্সির মতো সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, এখান থেকে মানুষ মৃত্যুবরণ করতে পারে। তার মানে যে কোনো ওষুধ আপনি নিয়ম মেনে খাবেন। ওষুধ তখনই কাজ করবে যখন নির্দিষ্ট ডিজিজের ক্ষেত্রে নির্দেশিত মাত্রায় এবং নির্দেশিত প্রপার নিয়ম মেনে সেটা সেবন করা হয়, ঠিক তখনই ওষুধ আপনার জন্য ব্লেসিংস, ওষুধ উসিলা হয়ে আপনার জীবন বাঁচাবে। কিন্তু আপনি যদি আপনার মতো ঢালাওভাবে ওষুধ ব্যবহার করতে শুরু করেন, কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে, সেটা আপনার প্রাণ কেড়ে নিতে পারে ডেফিনেটলি। আমরা আমরা ড্রাগ ওভারডোজের কারণে সারা পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, এই ওষুধের উল্টাপাল্টা ব্যবহারের কারণে অনেক মানুষ মারা যায়। কিডনি ফেল করে, লিভার ফেল করে, স্টমাকে ফুটো হয়ে যেতে পারে। এখানে সবচেয়ে আরেকটা খুব কমন একটা ভুল আমরা করি অনেকেই, সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ খাওয়ার সেবনের ক্ষেত্রে, যে আধা ঘন্টা আগে একটা পিপিআই মানে গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয়, তারপর ভাত খেতে হয়, মানে খাবার খেতে হয়, তারপরে ব্যথানাশক ওষুধগুলো খেতে হয়। এই নিয়মের তোয়াক্কা কিন্তু আমি একেবারেই করি না। এখানে কিন্তু আরেকটা ঘটনা এই ঈদেই আমার সামনে ঘটেছে, আমার সাথে না। সেটা হচ্ছে একটা মুদির দোকানে ভদ্রলোক কিছু ওষুধ তুলেছেন, সেখানে ডাইক্লোফেনাক জাতীয় কিছু ওষুধ রয়েছে। তিনি বলছেন তার লাইসেন্স রয়েছে, কোনো অসুবিধা নেই, তার ব্যাপার। এক মহিলা আসছে ওষুধ নিতে, তাকে ডাইক্লোফেনাক, ব্যথার জন্য ডাইক্লোফেনাক ধরিয়ে দেওয়া হয়েছে। ধরিয়ে দেওয়ার পরে সেখানে আমার ভাই প্রেজেন্ট ছিল, আমার বড় ভাই। উনি আবার ওষুধপত্র সম্পর্কে একটা মিনিমাম লেভেলের আন্ডারস্ট্যান্ডিং তার আছে। সে দোকানিকে সে বলেছে যে আপনি ডাইক্লোফেনাক দিয়েছেন, তাহলে কি একটা ব্যথা, মানে এটা তো ব্যথানাশক, ভ্যানাসাইডস, আপনাকে তো একটা দিতে হবে, পিপিআই বা প্রোটন বা ইনহিবিটর বা একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া লাগবে আর কি, হাইপার অ্যাসিডিটি কমানোর যে ওষুধগুলো ব্যবহার করা হয়। তিনি মানতেই চাইলেন না যে লাগবে না, লাগবে না। তো একটু পরেই ঘটনাস্থলে আমি হাজির। যখন আমাকে জিজ্ঞাসা করতেছে আসলে কি দেওয়া যাবে কিনা, আমি তো তাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলবার চেষ্টা করলাম, লাগবে, না হলে আপনার স্টমাকের বড় ধরনের ক্ষতি হতে পারে। তারপরেও খুব একটা মানতে চেয়েছেন বলে আমার কাছে মনে হয়নি। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আপনি আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে খুব সিম্পল যে ব্যাপার রয়েছে, যেগুলো আসলে মেনে চলা উচিত ওষুধ সেবনের ক্ষেত্রে, সেগুলো মানবেন। ওষুধ কেনার ক্ষেত্রেও খেয়াল করবেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার কাছে ভুলে চলে আসলো কিনা।
পাশাপাশি যে ওষুধটা আপনি কিনছেন সেখানে ব্লিস্টারে ওষুধের পাতায় কোনো ফুটা রয়েছে কিনা, মানে ছিদ্র রয়েছে কিনা। তারপরে আপনি যে কোনো সিরাপ জাতীয় ওষুধ কিনছেন সেখানেও কোনো লিকেজ আছে কিনা বা কোনো ভাঙা-টাঙা অংশ আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। পাশাপাশি ওষুধ ব্যবহার ক্ষেত্রেও নিয়ম মেনে ব্যবহার করতে হবে, নিজের মতো ব্যবহার একেবারেই করা যাবে না। তো এই যে ছোট ছোট ব্যাপার, ব্যথানাশক ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে, সেবনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ আগে খেয়ে নিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর গ্যাস্ট্রিকের ওষুধগুলো একটু খাওয়ার আগে খেলে, খালি পেটে খেলে ভালো কাজ করে, এটা আমরা অনেকে কম বেশি জানি। তাহলে বটম লাইন হচ্ছে যে আপনি যে ওষুধটা কিনতে যাবেন সেই ওষুধটাই আপনি কিনতে পারছেন কিনা সেটা মিলায়ে নেবেন। আরেকটা ব্যাপার ঘটছে, তা আপনি বলতে পারেন যে আপনার সাথে কি সব ঘটনা ঘটে? হ্যাঁ, আমার সাথেই সব ঘটনা ঘটে। বিষয়টা এমন না, সবার সাথেই ঘটনা ঘটে, ম্যাক্সিমামের সাথে ঘটনা ঘটে। সবাই ধরতে পারে, সবাই ধরতে পারে না। আমি আবারও মেনশন করছি, আমি একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসেবে ওষুধ নিয়ে কাজ করছি প্রায় 12 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফার্মা মার্কেটে। কিছু খুঁটিনাটি আমার জানা, যে কারণে কোনো অসঙ্গতি থাকলেই সেটা ইজিলি আমার রেডারে ধরা পড়ে, যে কারণে এগুলো বলছি, এতে মানুষের খুব ভয়ঙ্কর ক্ষতির শিকার হয়। তো আমি আরও একটা যে ব্যাপার, আজকে লাইভটা অনেক বড় হয়ে যাবে, আমি আজকে শেয়ার করতে পারলাম না, অন্য একটা দিন খুব শীঘ্রই সেটা শেয়ার করব। এবং এগুলো গুরুত্বপূর্ণ, আপনার জানা থাকা দরকার। আপনার জানা থাকা দরকার, আপনার আপনার পরিবারের, আপনার পরিজনের, বন্ধু বান্ধবের, আপনার কলিগদের অবশ্যই জানা থাকা দরকার, যেগুলো আসলে আমরা ওষুধ সেবন করতে গিয়ে অনেক নিজের ক্ষতি করি, সেটা ধরতে পারি না। তা আপনি সিম্পল ব্যাপারগুলো যখন অবগত থাকবেন তখনই কিন্তু আপনি খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন, ধরতে পারবেন। তাহলে কিন্তু আপনি আপনার অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে ওষুধজনিত আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন, শুনেছেন বা শেয়ার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।